প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন ভিত্তিক আজকের ভূগোল ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমরা ইতিপূর্বে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে 3টা ক্লাস শেষ করছি। আজকে এটা চতুর্থ ক্লাস। প্রথম অধ্যায়টা অনেক ছোট, সুতরাং আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায়টা শেষ করতে পারবো এবং বাসায় তোমাদের প্রতিটা ক্লাসের শেষে আমি কাজ দিই। আজকেও কিছু কাজ দিব তোমাদের, বাসায় এগুলো চর্চা করবা, তাহলে দেখবা এটা অনেক ভালোভাবে শিখে ফেলছো। তো এখন পড়ালেখায় চলে যাব। আজকের আলোচনা শেষে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা লাভ করব সেটা একটু দেখে আসি। আজকে আমরা যে আলোচনা করতেছি তার মাধ্যমে জানতে পারবো প্রাকৃতিক ভূগোলের অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ। ওকে, তো চলে আসি প্রাকৃতিক ভূগোল পাঠের গুরুত্ব। এখানে বেশ কতগুলো পয়েন্ট দিয়েই আমি সেগুলো আলোচনা করছি। প্রথম পয়েন্ট কি আছে? পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ। তো এখানে আমি যতটুকু লিখে রাখছি আমি অতটুকু একটু তোমাদের উদ্দেশ্যে বলি, পরবর্তীতে সেটার ব্যাখ্যা করব। তো প্রথম পয়েন্ট আছে পৃথিবী সম্পর্কে জ্ঞান লাভ। কি আছে লেখা? পৃথিবী কি, কিভাবে পৃথিবীর জন্ম, কিভাবে পৃথিবী বাষ্পীয় ও তরল অবস্থার ভিতর দিয়ে বর্তমান রূপ লাভ করেছে, তার সুন্দর বিবরণ আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারি। তার মানে আমরা প্রাকৃতিক ভূগোল যদি না পড়ি তাহলে এটা সম্পর্কে আমাদের ধারণা খুব বেশি থাকবে না। ওকে, এখন আমি ব্যাখ্যায় আসতেছি। পৃথিবী কি? দেখো, আমরা বাস করি কোথায়? একটু চিন্তা করো তো। আমরা তো পৃথিবী নামক একটা গ্রহে বাস করি, তাই না? আমি বলছি কি, একটু খেয়াল করবা, পৃথিবী নামক একটা গ্রহে, এই গ্রহের কথাটা মাথায় রাখবা। তাহলে পৃথিবীটা কি একটা গ্রহ। এরকম সৌরজগতে বেশ কতগুলা গ্রহ রয়েছে, তোমরা হয়তো বা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য আমি একটু বলে আসি। সৌরজগতে মোট 8টি গ্রহ আছে। গ্রহগুলো কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই সৌরজগতে 8টা গ্রহ রয়েছে। ঠিক পৃথিবী তাদের মতো একটা গ্রহ, আর এই গ্রহে আমরা বসবাস করছি। তো যেহেতু আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী এবং আমাদের জানার সব কিছু সম্পর্কে জানার আগ্রহটা বেশি, সুতরাং পৃথিবীতে আমরা বসবাস করতেছি, সুতরাং পৃথিবী সম্পর্কে আমাদের জানার আগ্রহটা থাকাটা স্বাভাবিক। তো আমরা এটা কিসের মাধ্যমে জানতে পারবো যে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হইল, তারপর এটা ধীরে ধীরে কিভাবে মানুষের বসবাসের উপযোগী হলো? এটা জানতে হলে আমাদের কি পড়তে হবে? প্রাকৃতিক ভূগোল। কারণ প্রাকৃতিক ভূগোলে এটার সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা আছে। ওকে, পরের পয়েন্টে চলে যাব। ভূমিরূপ বিদ্যা সম্পর্কে জ্ঞান আহরণ। দেখো, এখানে কি আছে লেখা? পৃথিবীর কোথায় কোন ধরনের ভূমিরূপ এবং তা কোন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে সে সম্পর্কে জ্ঞান লাভের জন্য প্রাকৃতিক ভূগোল পাঠের প্রয়োজন। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা জানতে পারি পৃথিবীর অবস্থা, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা, শিলা এবং খনিজের উৎপত্তি, ভূ আলোড়ন, ভূমিকম্প, তার ফলে সৃষ্টি ভূমিরূপ সম্পর্কে। এখন আমি ব্যাখ্যায় চলে যাই। দেখো, পৃথিবীর সব জায়গার ভূমিরূপ কি একরকম? অবশ্যই না। পৃথিবীর আমরা কোথাও দেখি মালভূমি, কোথাও দেখি পর্বত, আবার কোথাও দেখি সমভূমি। এখন এগুলা কিন্তু প্রাকৃতিকগতভাবে সৃষ্টি হয়েছে। আমরা আমাদের দেশে সাধারণত লক্ষ্য করি সমতল ভূমিটাই বেশি লক্ষ্য করি, আর পার্বত্য ভূমির পরিমাণ আমাদের দেশে অনেক কম, কিন্তু মালভূমি একেবারে নাই। তো এই যে বিভিন্ন প্রকারের ভূমিরূপ, এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? এটা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো যে কেন এখানে সমভূমি তৈরি হলো, কেন এখানে মালভূমি তৈরি হইল, অথবা কেন অন্যখানে পর্বত তৈরি হইল। এটা জানার জন্য আমাদের প্রাকৃতিক ভূগোল পাঠ করতে হবে। তো এই যে প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যায় এটা সম্পর্কে বিস্তারিত আছে, সুতরাং আমাদের প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ বিদ্যা পড়তে হবে। পড়লে আমরা এটা সম্পর্কে পুরাপুরি জ্ঞান অর্জন করতে পারবো। শুধু সেটা না, দেখো এখানে লাস্টের আগের লাইনে ছিল পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা।
পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যেখানে হাঁটাচলা করি এটারে আমরা কি বলি? ভূত্বক, অশ্বমণ্ডলের উপরের স্তর। তো এর থেকে তুমি নিচের দিকে চিন্তা করো তো, আমরা কি দেখতে পাই? দেখতে পাই না। তো এই অভ্যন্তরীণ অবস্থাটা, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থাটা, সেটা আমরা দেখতে পাই না। তাহলে সেটা সম্পর্কে আমরা জানবো কিভাবে? প্রাকৃতিক ভূগোল পাঠ করব। প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে আমরা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তোমরা কি জানো ভূ অভ্যন্তরীণ স্তরগুলোরে কতভাবে ভাগ করা হয়? এটা 3টে ভাগে ভাগ করা হয়। দ্বিতীয় অধ্যায় এটা সম্পর্কে বিস্তারিত আছে। তারপরে যেহেতু সামনে আসছে আমি একটু বলে যাই। ভূ অভ্যন্তরীণ স্তরগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। একেবারে উপরের যে স্তর এটা অশ্বমণ্ডল, তার নিচে যে স্তর সেটা হচ্ছে গুরুমণ্ডল, এবং একেবারে সর্বশেষ যে স্তর, একেবারে নিচের যে স্তর, সেটা কেন্দ্রমণ্ডল। এছাড়া দেখো, বিভিন্ন শিলা এবং খনিজের উৎপত্তি হলো কিভাবে, ভূ আলোড়ন, ভূমিকম্প ইত্যাদি সম্পর্কে জানতে পারি আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে। চলে আসি জলবায়ুবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর কোথায় কোন ধরনের জলবায়ু, জলবায়ু গড়ে ওঠার কারণ ইত্যাদি সম্পর্কে জানতে হলে প্রাকৃতিক ভূগোলের জলবায়ু বিদ্যা অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। তাছাড়া বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ, শ্রেণীবিভাগ ইত্যাদি সম্পর্কে জানতে হলে জলবায়ুবিদ্যা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। দেখো, ব্যাখ্যা করে আসি। দেখো, পৃথিবীর সব জায়গায় কি জলবায়ু একরকম? অবশ্যই না। জলবায়ুর উপর ভিত্তি করে পৃথিবীকে কিন্তু বেশ কতগুলা জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়। তোমরা হয়তো বা নাম শুনে থাকবে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল। আচ্ছা, আমরা কোন জলবায়ু অঞ্চলের মানুষ সেটা কি তোমরা জানো? আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের মানুষ। তাহলে দেখো, আমরা একটু আগে যে আলোচনা করলাম যে জলবায়ু অঞ্চল কিংবা পৃথিবীর সব জায়গায় যে জলবায়ু একরকম না, সেটা তো আমরা জলবায়ু অঞ্চলের মাধ্যমে বুঝতেছি। যদি জলবায়ু একরকম থাকতো পৃথিবীর সবখানে, তাহলে কিন্তু এই জলবায়ু অঞ্চলের যে শ্রেণীবিভাগ এটা আর করার প্রয়োজন পড়তো না, কিংবা এটা থাকতো না। তো এই পৃথিবীর সবখানে যে জলবায়ু একরকম না, তো এটার জন্য অনেক কারণ রয়েছে। এই কারণগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? প্রাকৃতিক ভূগোলের জলবায়ুবিদ্যা পাঠের মাধ্যমে জানতে পারবো। এছাড়া দেখো, এই যে জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে, আবহাওয়ার উপাদান যেগুলা, সেগুলাই জলবায়ুর উপাদান। এখন এই জলবায়ুর উপাদান সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত জানতে পারবো। বৃষ্টিপাত কেন হয়, বৃষ্টিপাতের যে শ্রেণীবিভাগ সেটা সম্পর্কেও জানতে পারবো। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ কয়টা তোমরা জানো না হয়তো বা, একটু বলে যাই। বৃষ্টিপাতে কিন্তু আমরা দেখি বৃষ্টিপাত একই রকম, আমরা এর ভিতরে কোনো ভিন্নতা পাই না, কিন্তু এটার আবার শ্রেণীবিভাগ আছে। কিন্তু বৃষ্টিপাতকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে যাই। 4 নম্বর পয়েন্ট, সমুদ্রবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ। পৃথিবীর সাগর, মহাসাগর, আয়তন, গভীরতা, পানিরাশি, বিন্যাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে আমাদের এই প্রাকৃতিক ভূগোল পাঠ করতে হয়। দেখো, সমুদ্রবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ, পয়েন্টের নাম আছে সমুদ্রবিদ্যা সম্পর্কে জ্ঞান লাভ। আমাদের এই পৃথিবী তো শুধু স্থলভাগ নিয়েই না, জলভাগ নিয়েই, তাই না? জলভাগ স্থলভাগ নিয়েই আমাদের এই পৃথিবী। তো দেখো, এই যে স্থলভাগ কিন্তু কত পার্সেন্ট আমরা জানি? আমাদের মোট যে পৃথিবীর যে আয়তন, তার কত পার্সেন্ট স্থলভাগ, কত পার্সেন্ট জলভাগ? 71% কিন্তু শুধুমাত্র জলভাগ। আর থাকে কত? 100 থেকে বিয়োগ করলে আর 29% যেটা, সেটা কিন্তু স্থলভাগ। তো এই যে 71% জলভাগ, তাহলে বুঝতেছি কি আমরা যে পানির বিশাল বড় আধার রয়েছে কোথাও, তাই না? পানির সব থেকে বড় যেটা আধার, সেটাকে আমরা কি বলি? সাগর, মহাসাগর, সেগুলা। তো আমরা সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো কিসের মাধ্যমে? এই প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবিদ্যা পাঠের মাধ্যমে। দেখো, আমাদের এই যে পৃথিবীতে কতগুলা মহাসাগর আছে তোমরা কি জানো? পৃথিবীতে সর্বমোট 5টি মহাসাগর আছে। সাগর, উপসাগর এগুলো তো আছেই, সাথে 5টি মহাসাগর আছে। সব থেকে বড় মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। তো এইসব সাগর, মহাসাগর এগুলো তো আমরা কি যাইতে পারতেছি না, তাই না? বাংলাদেশের দক্ষিণে একটা আছে কিন্তু সাগর, নাম জানো তোমরা? বঙ্গোপসাগর।
বঙ্গোপসাগরের কিনারায় হয়তো বা আমরা ঘুরতে যাইতে পারি, কিন্তু অন্য অন্য যে মহাসাগরগুলোর কথা বললাম সেগুলোতে কি আমরা যাইতে পারতেছি? পারবো না। সুতরাং আমরা কিভাবে এটা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি? আমরা প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবিদ্যা পাঠ করব। পাঠ করলে আমরা এসব সম্পর্কে ধারণা লাভ করব যে কোন মহাসাগর সব থেকে গভীরতম, কিংবা কোন মহাসাগরের আয়তন কেমন, তার বৈশিষ্ট্য কেমন, সব কিছু আমরা প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। প্রাকৃতিক ভূগোলের সমুদ্রবিদ্যা পাঠের মাধ্যমে জানতে পারবো। চলে আসি 5 নম্বর পয়েন্টে, পরিপার্শ্বিকতা সম্পর্কে জ্ঞান লাভ, সম্বন্ধে জ্ঞান লাভ। প্রাকৃতিক ভূগোল কোনো স্থানের প্রাকৃতিক পরিবেশ এবং তার উপাদান সম্বন্ধে আমাদের সঠিক ধারণা দিতে পারে। পৃথিবীর বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তি দ্বারা, অর্থাৎ ভূমিকম্প, ভূ আলোড়ন, আগ্নেয়গিরি, নদী ও হিমবাহ দ্বারা আমাদের চারপাশের ভূমিরূপ কিভাবে পরিবর্তিত হচ্ছে সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে গেলে আমাদের প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করতে হবে। আমরা কোথায় বাস করি? আমরা পৃথিবীতে বাস করি, এটা সত্য, কিন্তু আমাদের চারপাশে আছে কি একটা পরিবেশ। এই পরিবেশ কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে পরিবর্তিত হচ্ছে, তাই না? যেমন এই দেখো, ভূমিকম্প, যদি কোথাও ভূমিকম্প হয় তাহলে কি হয়? তীব্র আকারের যদি ভূমিকম্প হয় বা তাহলে আমরা কি দেখি যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? এছাড়া আমরা কি দেখতে পারি? ভূমিকম্পের ফলে কিন্তু নতুন কোনো একটা ভূমি উত্থিত হইতে পারে, তার মানে উঁচা হইতে পারে। আবার কোনো একটা ভূমি অনেক নিচু হয়ে যেতে পারে। আচ্ছা, কোনো একটা ভূমি যদি অনেক উঁচু হয়ে যায় ভূমিকম্পের কারণে, তাহলে সেটা আমরা কি বলতে পারি? পর্বতের হাইটের সমান যদি এটা হয় তাহলে আমরা এটা পর্বত বলতে পারি, অথবা মালভূমিও বলতে পারি। তো ভূমিকম্পের ফলেও কিন্তু পর্বতের সৃষ্টি হইতে পারে। কোনো একটা সমতল ভূভাগ, তার নিচে মনে করো প্রচণ্ড ভূমিকম্প হইল, এর ফলে কিন্তু পর্বতেরও সৃষ্টি হইতে পারে। ঠিক একইভাবে যেমন পর্বত সৃষ্টি হয়, ঠিক একইভাবে অন্য কোনোখানে মাটি অনেক নিচে নেমে যেতে পারে, আর অনেক নিচে নেমে গেলে কি হবে? সেখানে পানি জমা হয়ে থাকবে, তাই না? ফলে হ্রদ কিংবা অন্য কোনো কিছু সৃষ্টি হওয়ারও সুযোগ কিন্তু আছে। তো এটা কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখো তো। তাহলে আমাদের চারপাশের পরিবেশটা কিভাবে পরিবর্তিত হচ্ছে? ভূমিকম্পের দ্বারা পরিবর্তিত হচ্ছে, আমি এটা বললাম। এছাড়া দেখো আরও অনেক কিছু আছে। আগ্নেয়গিরির ফলে হইতে পারে, নদী বা হিমবাহর কার্য প্রভৃতির ফলে কিন্তু আমাদের এই পারিপার্শ্বিক পরিবেশটা পরিবর্তিত হইতে পারে। তো এটা আমরা এইসব সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি কিসের মাধ্যমে? প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে। চলে আসি 6 নম্বর পয়েন্ট, বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ। আচ্ছা, এটুকু আমি পড়ে যাই, পরে আসতেছি আলোচনায়। প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে আমরা অবগত হইতে পারি পৃথিবীর কোনো স্থান উষ্ণ, কোন স্থান শীতল, আবার কোন স্থান আর্দ্র, কোন স্থানের তাপমাত্রা শক্তিশালী হারিকেনের জন্ম দেয়, বা কোন স্থানের আর্দ্রতা ভারী বৃষ্টিপাত সৃষ্টি করতে পারে। তাছাড়া পৃথিবীর আবৃত করে থাকা চারপাশের বায়ুমণ্ডল কিভাবে মেঘ এবং বৃষ্টিপাত সৃষ্টি করছে, তা জীবজগৎকে বেঁচে থাকার অত্যাবশ্যকীয় উপাদান যোগান দেয়, তা অনুধাবন করার জন্য প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন করা জরুরি। একটু ব্যাখ্যায় আসি। বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ। দেখো, আমি পূর্ববর্তী ক্লাসে সম্ভবত বায়ুমণ্ডল কাকে বলে বলেছিলাম, তারপরে একটু আর বলে আসি। দেখো, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বলবো আমরা বায়ুমণ্ডল। যেমন তুমি মনে করো মাঠে হাঁটাচলা করতেছো কিংবা রাস্তায় হাঁটাচলা করতেছো, আমরা কিন্তু বাতাস দেখতে পাই না, কিন্তু বায়ু প্রবাহিত হইলে এটা অনুভব করতে পারি। তাহলে এটা কি আমরা একেবারে বায়ুমণ্ডলের স্তরের ভিতর দিয়ে চলাফেরা করতেছি এমন কিন্তু বলা যায়। এখন দেখো, বায়ুমণ্ডলে বেশ কতগুলো স্তর রয়েছে, তার ভিতরে সর্বনিচে যে স্তর, মানে ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর, সেটাকে বলতে কিন্তু আমরা ট্রপোস্ফিয়ার। তো এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে, তো এগুলো সম্পর্কে আমরা কিসের মাধ্যমে ধারণা লাভ করতে পারবো? আমরা প্রাকৃতিক ভূগোল পাঠ করব। প্রাকৃতিক ভূগোলে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তারপরে দেখো, এখানে বলছিল কি, দেখো পৃথিবীর কোন স্থান উষ্ণ বা শীতল সেটা সম্পর্কে আমরা কিসের মাধ্যমে জানতে পারি? এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের মাধ্যমে জানতে পারি। এরপরে দেখো,
কেন শক্তিশালী হারিকেন তৈরি হবে? হারিকেন এক টাইপের কিন্তু ঝড়, ঠিক আছে? কেন এটা তৈরি হবে সেটাও আমরা কিসের মাধ্যমে জানতে পারবো? এই প্রাকৃতিক ভূগোল পাঠের মাধ্যমে জানতে পারবো। তারপর জীবজগতের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান, যেটা না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না, আমরা মানুষ বেঁচে থাকতে পারতাম না, সেটা অক্সিজেন, ঠিক আছে না? সেটা আমরা কোথায় পাই? বায়ুমণ্ডলে পাই। তো এই যে আমাদের প্রয়োজনীয় উপকরণ বা উপাদান যেসবগুলা আমরা বায়ুমণ্ডলে পাইতেছি, তো সেসব সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে গেলে আমাদের পড়তে হবে প্রাকৃতিক ভূগোল, তাই না? বায়ুমণ্ডলে কিন্তু বেশ কতগুলা উপাদান রয়েছে, যেমন গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, তাই না? তো এই যে আমি অক্সিজেনের কথা বলতেছিলাম, এটা কিন্তু গ্যাসীয় উপাদান বেশ কতগুলা রয়েছে, তার ভিতরে একটার নাম গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান আছে তার ভিতরে সব থেকে বেশি আছে কিন্তু নাইট্রোজেন, 78.08%। তারপরে আছে অক্সিজেন 20.94%। তো এই যে উপাদানের ভিন্নতা কিংবা যেসব উপাদান রয়েছে, আমি তো মাত্র 2টা উপাদানের কথা বললাম, এরকম বেশ কতগুলো উপাদান রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা কিভাবে ধারণা লাভ করতে পারি? আমরা প্রাকৃতিক ভূগোল পাঠ করব। প্রাকৃতিক ভূগোল পাঠ করলে আমরা এইসব সম্পর্কে ধারণা লাভ করব। তো এটাই আজকের আলোচনা। তোমরা আমি যে আলোচনা করলাম সাথে বইয়ের সাথে মিলায় নিবা, আরও বিস্তারিত পাবা। আর তোমাদের 3য় ক্লাসে, মানে এইটার আগের ক্লাসে আমি একটা সৃজনশীলের কাজ দিছিলাম, আশা করি তোমরা সেটা দেখে নিতে পারছো। এটা বইয়েও আছে, এটা তোমরা মোটামুটি এটা সম্পর্কে বিস্তারিত হয়তোবা এখন বলতে পারবে, কারণ এটা সম্পর্কে তোমাদের ধারণা হয়েই গেছে। একটু বলি, যেহেতু এই অধ্যায় শেষ করব, সুতরাং একটু বলি, তোমাদের বোর্ড অনুমোদিত যে বই দেখবা একেবারে অধ্যায়ের শেষে, সেখানে ক নাম্বারের জন্য, খ নাম্বারের জন্য আলাদাভাবে প্রশ্ন তৈরি করে দেওয়া রয়েছে। এগুলো উত্তর নিজেরা খুঁজবা, বইয়ের ভিতরে অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে, এগুলো খুঁজবা, খুঁজে এগুলো মাথায় রাখবা, এগুলো মুখস্থ করার চেষ্টা করবা। ক খর ব্যাপারটা তোমরা সেটা যদি মুখস্থ করো সমস্যা নাই, গ ঘর ব্যাপারে বোঝার বিষয়। সৃজনশীলে ক খ তোমরা মুখস্থ করলে সমস্যা নাই, খর ব্যাপারটা একটু আসে, নিজের থেকে লিখতে হয়, কিন্তু ক সরাসরি মুখস্থ করতে পারো। আর গ ঘ তো পুরাই বুঝে লেখার বিষয়, যে উদ্দীপকে কি আসছে। সুতরাং দেখবা অধ্যায় শেষে অনেকগুলা এরকম সৃজনশীলের প্যাটার্ন দেওয়া রয়েছে, তোমরা এগুলো চর্চা করবা, উত্তর খুঁজে নিবা অধ্যায়ের ভিতরের থেকে, দেখবা নিজেরাই অনেকটা আগায় গেছো। তো আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না, তো সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে দেখা হবে, এবং আশা করব তোমরা বাসায় নিয়মিত পড়ালেখা করবে।